ভারত পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, মোদী সরকারের দুঃসাহস মোকাবিলার ঘোষণা ইসলামাবাদের। কাশ্মীরে হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। জিম্মি মুক্তি নয়, যুদ্ধে হামাসকে পরাজিত করাই লক্ষ্য, বললেন নেতানিয়াহু। ক্ষুব্ধ প্রতিক্রিয়া বন্দীদের পরিবারের। উপত্যকায় হামলায় নিহত আরও ৩১। ইরানের জ্বালানি খাতে মার্কিন নতুন নিষেধাজ্ঞার জেরে আবারও উত্তেজনা। ওয়াশিংটন তেহরান চতুর্থ দফার পরমাণু আলোচনায় স্থগিত, জানালো ওমান। পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই সিদ্ধান্ত। দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী লি জু হো। এবং হজ সামনে রেখে সৌদি আরবে নজিরবিহীন নিরাপত্তা। অনুমতি ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা। নিয়ম না মানলে জরিমানা, ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আন্তর্জাতিক সময়ের শুরুতেই এনসিপির বিক্ষোভ সমাবেশের খবর। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ চলছে। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল 3:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখছি মঞ্চে ইতিমধ্যে নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, দুই মুখ্য সংগঠক সার্জিস আলম হাসান আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের এই পুরো সড়ক জুড়েই কিন্তু আমরা দেখছি আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা উপস্থিত হয়েছেন। যারা বক্তব্য রাখছেন, নেতৃবৃন্দ কথা বলছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আসলে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা আওয়ামী লীগের বিচারের যে কার্যক্রম এবং নিষিদ্ধের যে কার্যক্রম সেটি যাতে করে শুরু করা হয়। এরপরে তারা আসলে সংস্কার চান, এরপরে আসলে তারা নির্বাচন চান, এমন দাবি কিন্তু আসলে আজকে যারা বক্তা রয়েছেন কথা বলছেন। আমরা দেখছি এখন কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আজকের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। আমরা দেখেছি এনসিপির আত্মপ্রকাশের পর বড় ধরনের কোনো জমায়েতের মধ্য দিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেটি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের যেই গণহত্যার বিচার সেটির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেটা অসংখ্য মানুষ আহত হয়েছেন, 1400-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এই জুলাই গণঅভ্যুত্থানে। তাদের উপরে যারা হামলা চালিয়েছে, নির্যাতন করেছে, হামলা উস্কে দিয়েছে, সেসব নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এর নির্দেশদাতা শেখ হাসিনাকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেই দাবি করছেন এনসিপি নেতাকর্মীরা যারা আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি মিছিল যোগে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে এনসিপি নেতাকর্মীরা আজকে এসেছেন। তারা বলছেন আসলে যারা আসলে আওয়ামী লীগ যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে বছর পর বছর নানানভাবে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 5 মে শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে মানুষ গুম খুন নানান ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত ছিল, তারা এখন পর্যন্ত কীভাবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যে অগ্রগতি তারা প্রত্যাশা করছেন, তারা বলছেন তেমন অগ্রগতি তারা এখন পর্যন্ত পাননি। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের যে ভিন্নমত রয়েছে, অনেকে যারা নেতাকর্মীরা এসেছেন এনসিপি, তারা অভিযোগ করছেন যে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয় এমনটি চায় না, সেটি নিয়ে তাদের ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেসব রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলেন, তারা যাতে করে অন্তত আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকেন সেই প্রত্যাশা করছেন এনসিপি নেতৃবৃন্দ। আমরা দেখেছি জুম্মা নামাজের পর থেকেই দলে দলে মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ এসেছেন। যারা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে ছিলেন তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগ প্রশ্নে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, বিচার হওয়ার দাবিতে তারা আগের মতোই তারা রাজপথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এই বিচার প্রক্রিয়া শেষ হয়। বায়তুল মোকাররম থেকে এনসিপির বিক্ষোভ সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এবার আন্তর্জাতিক খবর। টানা অষ্টম রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে গোলাগুলি হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এমন অবস্থায় মোদী সরকারের দুঃসাহস মোকাবিলার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে কাশ্মীরে হামলার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে চলছে কথার লড়াই। এ অবস্থায় বৃহস্পতিবার 8ম দিনের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। বলেন, ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের জবাব শক্তভাবে দেয়া হবে। জবাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদকে মদত, প্রশিক্ষণ ও অর্থ যোগানের পুরনো ইতিহাস রয়েছে পাকিস্তানের। এর আগে কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে বের করা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। পর্যটকদের ওপর হামলাকারী 4 সন্ত্রাসী এখনো দক্ষিণ কাশ্মীরের জঙ্গলেই লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা NIA। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার পত্রিকা। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, হামলাকারীরা কয়েকদিনের খাবার ও অন্যান্য জিনিসপত্র মজুত রেখেছেন। তাই নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে তারা এখনো লুকিয়ে থাকতে সক্ষম হচ্ছে। একই সঙ্গে তারা যোগাযোগের জন্য এমন সরঞ্জাম ব্যবহার করছে যেখানে সিম কার্ড নেই। সেজন্য তাদের গতিবিধি বা কথোপকথন ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। কূটনৈতিকভাবেও ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরে ভারতের নীতির ব্যর্থতার দায় পাকিস্তানের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। মার্কিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে সেই মনোভাবকে দুর্বলতা ভাবা ভুল হবে। সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত কোনো প্রমাণ পেশ করেনি। নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনায় ভারতের পক্ষে সাফাই গিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বলেছেন, আত্মরক্ষার অধিকার রয়েছে নয়াদিল্লির। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলেও জানান হেগসেথ। মৌসুমী সাথী, সময় সংবাদ। জিম্মিদের মুক্তির অজুহাতে গাজার ফিলিস্তিনিদের ওপর নারকীয় তাণ্ডব চালানোর পর এবার নেতানিয়াহুর কণ্ঠে ভিন্ন সুর। বললেন, জিম্মিদের মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা। এদিকে ইসরায়েলি হামলায় একদিনে গাজায় প্রাণ গেছে আরও 31 ফিলিস্তিনির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 2 মাস ধরে চলা ইসরায়েলি অবরোধে গাজার শিশুরা মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে উপত্যকায় ত্রাণ প্রবেশের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির কথা বলে গেল 18 মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক কোনো চাপকেই তোয়াক্কা করছেন না নেতানিয়াহু। তবে এবার তার কণ্ঠে ভিন্ন সুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বললেন, গাজা যুদ্ধের প্রধান উদ্দেশ্য জিম্মিদের মুক্তি নয়, বরং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করা। সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে 59 জন জিম্মির তথ্য গোপন করে তাদের নিরাপদে ফেরানোর সম্ভাবনা ভেস্তে দেওয়ার অভিযোগ উঠেছিল। এমন পরিস্থিতিতে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে তার মন্তব্য ক্ষুব্ধ করেছে জিম্মিদের পরিবারকে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অনেকেই নেতানিয়াহুর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। বলেন, জিম্মিদের ফিরিয়ে আনা কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ না, বরং এটাই ইসরায়েল সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এদিকে গাজা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। উপত্যকার বিভিন্ন অঞ্চলে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় প্রাণ হারিয়েছেন শিশুসহ বেশ কয়েকজন। উপত্যকায় ত্রাণ প্রবেশের আন্তর্জাতিক আহ্বানেও সাড়া দিচ্ছে না তেল আবিব। গাজা মিশর সীমান্তে আটকে আছে প্রায় 3000 ত্রাণবাহী ট্রাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 2 মাস ধরে চলা ইসরায়েলি অবরোধে গাজার শিশুরা মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে উপত্যকায় ত্রাণ ঢুকতে দেওয়ার অনুমতি দিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হামাসও। সম্প্রতি তাদের চালানো বিশেষ অভিযানে কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি, যদিও এ বিষয়ে মুখ খোলেনি ইসরায়েল। অন্যদিকে শুক্রবার তেল আবিব লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। যদিও আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। কাকলি আখতার, সময় সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্টের বাসভবনের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের বসবাসকারী গ্রামগুলোর দিকে সরকারি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েল। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী কাজ জানান, এটি সিরিয়ার শাসকদের জন্য একটি স্পষ্ট বার্তা। দামেস্কের দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার এবং দ্রুজ সম্প্রদায়ের প্রতি কোনো হুমকি মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। সম্প্রতি দামেস্কের উপকণ্ঠে দ্রুজ সংখ্যালঘুদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প। আপাতত দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী রুবিও। জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হচ্ছেন ওয়ালস। ইরানের জ্বালানি খাতে মার্কিন নতুন নিষেধাজ্ঞার জেরে উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন তেহরান চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রযুক্তিগত কারণে স্থগিত করা হয়েছে আলোচনা। তেহরান বলছে, সমঝোতার পথে এখনও তাদের অবস্থান অটল রয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধা দেয়াই যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে পরপর 3 দফা বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আর এই আলোচনাও বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় উভয় পক্ষই। এবার পুনর্নির্ধারিত শনিবার অনুষ্ঠেয় চতুর্থ দফার আলোচনা পেছানোর ঘোষণা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার রাতে এক্স পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ওমানের আলোচকদের সঙ্গে যৌথ সিদ্ধান্তেই বৈঠক স্থগিত করা হয়েছে। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই নতুন করে দেশটির জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে চীনের মতো দেশগুলোতে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ কৌশল আরও কঠোরভাবে বাস্তবায়িত হয়েছে। এদিকে তেহরান বলছে, সমঝোতায় পৌঁছাতে তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন হয়নি। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শান্তিপূর্ণ কর্মসূচির স্বীকৃতি নিশ্চিত করতে তারা এখন আরও দৃঢ় প্রতিজ্ঞ। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রযুক্তিগত জটিলতার কারণেই বৈঠক পেছানো হয়েছে। নতুন সময় নির্ধারণ হবে পারস্পরিক সমঝোতায়। এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, তাদের লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধা দেয়া। যদিও তেহরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র নির্মাণের দাবি হিসেবে অস্বীকার করে আসছে, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচিকে কাজে লাগানোর দাবি করে আসছে তেহরান। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু পদত্যাগ করেছেন। আগামী জুনে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি পদ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। হানের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী লি জু হো দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এর আগে আবারও দেশটির রাজনীতিতে এলো এক ধাক্কা। নির্বাচনের পূর্ব প্রস্তুতির মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। বৃহস্পতিবার তার পদত্যাগের কথা জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। কারণ হিসেবে উল্লেখ করা হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হান ডাক-সু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করবেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। এদিকে হানের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী লি জো-হু দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি এই দায়িত্বে থাকবেন। এদিকে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া ডিপিকে দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী লি জে মিয়ংকে একটি মামলায় দেয়া খালাসের রায় বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে নিম্ন আদালত খালাস দেওয়া আপিল সিদ্ধান্ত বাতিল করে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সিগন্যাল গেট বিতর্কের রেশ কাটতে না কাটতেই মাইক ওয়ালসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট। ওয়ালসের শূন্য পদ সাময়িকভাবে পূরণ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মাইক ওয়ালস এখন আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নেই। ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ওয়ালসকে মনোনয়ন দেওয়া হয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। যুদ্ধের ময়দান থেকে কংগ্রেস এবং হোয়াইট হাউস সব জায়গায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন মাইক। তেমনভাবে তিনি আন্তর্জাতিক পরিসরেও নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সিগন্যাল গেট বিতর্কের পর থেকেই ওয়ালসের পদ নিয়ে প্রশ্ন উঠছিল। তিনি মার্চ মাসে একটি সিগন্যাল গ্রুপ চ্যাট তৈরি করেন, যেখানে ইয়েমেনের হাউথিদের ওপর হামলার পরিকল্পনা চলছিল। ভুলবশত সেই গোপন চ্যাটে যুক্ত হয়ে যান সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গ। পরে সেই গ্রুপ চ্যাটের কথাবার্তা ফাঁস হলে শুরু হয় তোলপাড়।
যদিও ট্রাম্প প্রশাসন জানায় সেখানে গোপন কোনো নথি ছিল না, তবে ওয়ালসের ভূমিকাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। সংবাদ মাধ্যমে একে সিগন্যাল গেট নাম দেয়, যা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। সেই সময় থেকেই তার দায়িত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। বিশ্লেষকদের মতে ওয়ালসের সম্মান রক্ষায় পদচ্যুতি না দেখিয়ে তাকে কূটনৈতিক দায়িত্বে পাঠানো হয়েছে। ওয়ালসের শূন্য পদ সাময়িকভাবে পূরণ করবেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি 2 দফতরের কাজ একসঙ্গে সামলাবেন বলে জানিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন একদিকে নতুন আস্থা প্রকাশ করছে, অন্যদিকে পূর্বের সমালোচনাও সামাল দিতে চাচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের রাজধানী ও দিল্লিতে হঠাৎ ধূলিঝড়, প্রবল বর্ষণ আর দমকা হাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। বৈরী আবহাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে 200-এরও বেশি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। ব্যাহত হচ্ছে রেল যোগাযোগও। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। শনিবারও বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। শুক্রবার ভোরে ভারতের দিল্লি সহ রাজধানী অঞ্চলের আশপাশে শুরু হয় প্রবল বর্ষণ আর ধূলিঝড়। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। ভেঙে পড়ে বহু গাছপালা, বিধ্বস্ত হয় ঘরবাড়ি, ঘটে প্রাণহানির ঘটনাও। টানা বৃষ্টিতে জলজট ভোগান্তিতে পড়েন দ্বারকা, খানপুর, মিন্টো রোড, লাজপতনগর, মতিবাগের বাসিন্দারা। সৃষ্টি হয় তীব্র যানজটেরও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বৈরী আবহাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 2 শতাধিক ফ্লাইট দেরিতে ছাড়বে। বিকল্প উপায়ে চলছে দিল্লিগামী বেশ কয়েকটি ফ্লাইট। রেল যোগাযোগও ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে হলুদ সতর্কবার্তা জারি করে শনিবারও বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সৌদি আরবে এবারের 2025 হজ মৌসুমকে সামনে রেখে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। হজ পালনের ক্ষেত্রে অনুমতি ছাড়া কেউ মক্কা নগরীতে প্রবেশ করলে বা হজ পালনের চেষ্টা করলে গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা, এমনকি হতে পারে বহিষ্কারও। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2025 সালের হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীতে অননুমোদিত প্রবেশ ও হজ পালনের চেষ্টার বিরুদ্ধে অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি কঠোর অবস্থানে সৌদি আরব। পহেলা জিলকদ অর্থাৎ 29 এপ্রিল থেকে 14 জিলহজ অর্থাৎ 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে নতুন বিধিনিষেধ। অনুমতিপত্র ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, যারা এই ধরনের কাজকে সহায়তা করবেন, যেমন ভিজিট ভিসা দিয়ে কাউকে পাঠানো, আশ্রয় বা পরিবহন সেবা দেবে, তাদেরকেও করা হবে 1 লাখ সৌদি রিয়াল জরিমানা। সৌদি নিরাপত্তা বিভাগ জানিয়েছে একাধিক ব্যক্তিকে সহায়তাকারীর জন্য জরিমানার পরিমাণ অনুপাতে বাড়ানো হবে। এমনকি ব্যবহার করা যানবাহন যদি অভিযুক্ত ব্যক্তির মালিকানাধীন হয় তাহলে সেটি জব্দ করা হবে। আরও কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে বিদেশি বাসিন্দাদের ক্ষেত্রে। অনুমতিপত্র ছাড়া হজ করতে গিয়ে ধরা পড়লে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি 10 বছরের জন্য সৌদি আরব প্রবেশে দেওয়া হবে নিষেধাজ্ঞা। চলতি বছর হজের জন্য সৌদি নাগরিক এবং বৈধ মুসলিম প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় ফেব্রুয়ারিতে। অনুমোদন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে সেটিকে সরাসরি আইন লঙ্ঘন হিসেবে বিবেচনার কথা জানিয়েছে সৌদি সরকার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাইয়ের কারখানায় পরীক্ষামূলকভাবে নামছে বোস্টন ডায়নামিক্সের বৈদ্যুতিক হিউম্যানয়েড রোবট অ্যাটলাস। শক্তপোক্ত, দক্ষ এবং ক্লান্তিহীন এই রোবট বদলে দেবে উৎপাদন প্রক্রিয়ার ধরন। মানুষের শারীরিক ঝুঁকি যেখানে, সেখানেই এবার নিয়ন্ত্রণ নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও যান্ত্রিক কৌশল। নতুন চেহারায় আটলাস, আগের হাইড্রোলিক নয়, এবার সম্পূর্ণ বৈদ্যুতিক রূপে হাজির এই হিউম্যানয়েড রোবট। চলতি বছরেই যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাই মোটর গ্রুপের মেটা প্ল্যান্টে শুরু হবে এর পরীক্ষামূলক মিশন। লক্ষ্য বাস্তব কারখানার পরিবেশে আটলাসের ক্ষমতা যাচাই।
বোস্টন ডায়নামিক্স বলছে কারখানার ব্যাক ব্রেকিং কাজ, ভারী যন্ত্রাংশ তোলা বা দীর্ঘ সময় একই অবস্থানে দাঁড়িয়ে থেকে কাজ করার মতো অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ কাজগুলো আটলাস করতে পারবে অনায়াসে। এছাড়াও মানব রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করতে পারবে বলে জানায় সংস্থাটি। আমরা সবাই আশা করি যে ভবিষ্যতে রোবট হয়তো ঠিক অ্যাটলাসের মতো না হলেও অ্যাটলাসের মতো ক্ষমতা সম্পন্ন রোবট একদিন আমাদের বাসা বাড়িতে থাকবে। তবে আমরা ধরে নেই সেটা এখনো অনেক দূরের বিষয়, কারণ এমন সিস্টেমগুলোর জন্য পারফরম্যান্সের মান অনেক ভালো হতে হবে। এখানে নিরাপত্তার বিষয় আছে এবং বাসার কাজগুলো ঠিকভাবে করতে পারার জন্য প্রচুর জেনারেলাইজেশনেরও প্রয়োজন হবে। তবে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের নিষেধাজ্ঞা রোবট উৎপাদনে বড় বাধা হতে পারে বলছে সংস্থাটি। এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের ওপর চীনের পাল্টা ব্যবস্থা হিসেবে এসব রপ্তানি নিয়ন্ত্রণে আনা হয়। ফলে অস্ত্র, মোবাইল কিংবা রোবোটিক্স ব্যবহৃত এসব খনিজ উপকরণে সংকট তৈরি হচ্ছে পশ্চিমা দুনিয়ায়। অর্জিতা শহীন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারত পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, মোদী সরকারের দুঃসাহস মোকাবিলার ঘোষণা ইসলামাবাদের। কাশ্মীরে হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। জিম্মি মুক্তি নয়, যুদ্ধে হামাসকে পরাজিত করাই লক্ষ্য বললেন নেতানিয়াহু। ক্ষুব্ধ প্রতিক্রিয়া বন্দীদের পরিবারের। উপত্যকায় হামলায় নিহত আরও 31। এবং ইরানের জ্বালানি খাতে মার্কিন নতুন নিষেধাজ্ঞার জেরে আবারও উত্তেজনা। ওয়াশিংটন তেহরান চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত, জানালো ওমান। এ ছিল আন্তর্জাতিক সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।